বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, এবং যে ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে বাংলাদেশ সময় রাত 11টায়। সেই ম্যাচ দেখার জন্য আপনারা প্রস্তুত? তো আমরা প্রস্তুত আর্জেন্টিনার প্রেস কনফারেন্স শেষে আর্জেন্টিনার সবশেষ আপডেট আপনাদেরকে জানাতে। বাংলাদেশ সময়ে খেলাটা বেশ ভালো, একদম পিক টাইম, একদম মানে কিন্তু ঠিক বিপরীতটা এই জায়গার স্থানীয় সময়ের জন্য ঠিক দুপুর 12টায় ম্যাচ, এবং দুপুর 12টার ম্যাচ মানে একটু ভিন্ন কিছু। এর উপরে একটা গরমের তীব্রতা থাকে, যদিও আমাদের পেছনে থাকা যে স্টেডিয়াম সেটা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত, সেখানে আলাদা করে বাড়তি দুশ্চিন্তার কোনো কিছুই নাই। ইনফ্যাক্ট ম্যাচের সময় আপনার হয়তোবা মানে সোয়েটার বা জ্যাকেট যদি আপনি নিয়ে আসেন ভেতরের জন্য, আমার মনে হয় এটা কারণ এখানে যে সবশেষ একটা ম্যাচ হয়েছে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, সেই ম্যাচে ইংলিশ জার্নালিস্টরা পর্যন্ত বলেছেন যে সোয়েটার আনা দরকার ছিল, একটা জ্যাকেট দরকার ছিল। বাইরের টেম্পারেচার আর ভেতরের টেম্পারেচার ভিতরে আকাশ আর পাতালের ফারাক, কিন্তু এই ম্যাচের টেম্পারেচার নিয়ে আলাদা করে কোনো কথা নাই। আর আর্জেন্টিনা অবশ্যই অস্ট্রিয়ার বিপক্ষে হট ফেভারিট, এবং এই ম্যাচে যখন আর্জেন্টিনা খেলতে নামছে তার আগে লিওনেল স্কালোনি অবশ্য কিছুটা সতর্ক দলকে করছেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট বলছেন যে এই অস্ট্রিয়া কিছুটা ভিন্ন ফুটবল খেলে আলজেরিয়ার তুলনায়, কিছু জায়গায় সিমিলারিটিস তিনি খুঁজে পাচ্ছেন, কিন্তু তিনি সতর্ক করছেন দলকে যে এই অস্ট্রিয়া প্রেসিং টিম এবং তারা আর্জেন্টিনাকে প্রেস করে বিপদে ফেলতে চাইবে। এবং একই সাথে আসলে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিশ্বকাপে যখন আপনি খেলবেন, বিশ্বকাপে বাছাই করা দলগুলোই তো আসে, সেখানে আসলে কোনো ছোট দল বড় দল বলতে আসলে কোনো কিছু নাই। সুতরাং বিশ্বকাপের হিসেবে কোনো ছোট ম্যাচেও আর্জেন্টিনা তারা ভাবছে না, প্রতিপক্ষ যারাই হোক। আপনাকে যদি আমি শুরুতেই জিজ্ঞেস করি যে আর্জেন্টিনার এই ম্যাচের প্রেডিকশন আসলে কি আপনার? আমার মনে হয় 2-1 আর্জেন্টিনা 2, আর্জেন্টিনা 2, অস্ট্রিয়া 1। বুঝছে এই যে আর্জেন্টিনা এই ম্যাচে 2-1, 3-1, 3-1 আমার কাছে মনে হয় যে স্কোর লাইন, এটার পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করি। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে, আমার কাছে মনে হয়েছে আর্জেন্টিনাকে নিয়ে যে দুই একটা প্রশ্ন ছিল তার কিছু জবাব আমরা ওই ফার্স্ট ম্যাচ থেকে পেয়েছি, এবং আর্জেন্টিনা ওই আত্মবিশ্বাস নিয়ে এখানে খেলতে আসছে। যদিও এই অস্ট্রিয়া টিমটা একেবারেই আন্ডারডগ হয়ে আর্জেন্টিনার এগেইনস্টে খেলবে, আর্জেন্টিনা তাদের একাদশে ম্যাসিভ কোনো পরিবর্তনের দিকে যাচ্ছে না। শুধুমাত্র রাইট ব্যাকের পজিশনটা হয়তো তাদের জন্য দুশ্চিন্তার কারণ, এবং দুশ্চিন্তা আসলে না, কারণ নাহিল মলিনা তো ওখানে খেলছেন, এবং মলিনা মন্তিয়াল আসলে কে যে কার চেয়ে ভালো এটা বের করা তো খুব কঠিন। এবং দেখেন, দুশ্চিন্তার কারণ না এটা আরেক হিসেবে আপনি বলতে পারবেন। ধরেন মন্তিয়ালের ইনজুরি যদি আপনি দুশ্চিন্তার কারণ হিসেবে বলেন, মন্তিয়ালও কিন্তু ফুল ফেজে দলের সাথে ওই 26তম মেম্বার হিসেবে তিনিও কিন্তু অনুশীলনটা আসলে শুরু করে দিয়েছেন। বাট এই জায়গায় আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে ডেফিনেটলি মলিনা যদি আপনার ফিট থাকে, তখন এই দলটার ফার্স্ট চয়েস রাইট ব্যাক হিসেবে মলিনার নামটাই চলে আসে। হ্যাঁ, চলে আসে। সো ওই হিসেব করলে আপনার মলিনা ফিট, তিনি একাদশে ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত ধরেই নেওয়া যায়। এবং লিওনেল স্কালোনি একটা কথাও বলেছে, যখন আপনি এরকম লম্বা সময়ের একটা বিশ্বকাপ খেলবেন, তখন কখনোই আপনি আপনার ফুল 26 জনকে একসাথে পাবেন না। এটা নিয়তি, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর্জেন্টিনার এই ম্যাচের একাদশে তার মানে আমরা আসলে দুটো পরিবর্তন এক্সপেক্ট করছি। একটা হয়তো আমরা এখনো জানি না, থিয়াগো আলমাদা অথবা নিকো গঞ্জালেস, এরকম একটা আলোচনা আছে জারি। কিন্তু এই লিওনেল স্কালোনি ম্যাচের আগে এসে বললেন যে আগের বিশ্বকাপে মানে 22 বিশ্বকাপে এবং 26 বিশ্বকাপের ভিতরে একটা ফারাক টানার চেষ্টা করলেন। আনহেল দি মারিয়ার কথা একটু করে বললেন যে এরপর থেকে দি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা যে গুছিয়ে ওঠার চেষ্টা করছে 24-এর ওই কোপা আমেরিকার পরে, নতুন করে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, দি মারিয়া তো থাকবেন না এটা জানা কথা, সেই জায়গায় থিয়াগো আলমাদাকে একটু সুযোগ দেওয়া হচ্ছে, কখনো কখনো নিকো জুলিয়ানো সিমিওনের কথা তিনি আলাদা করে বলেছেন। তবে এই ম্যাচে আর্জেন্টিনা যে প্রবলেমগুলো ফেস করবে বা যে চ্যালেঞ্জগুলো ফেস করবে, এটা যদি আর্জেন্টিনা উত্তরে যেতে পারে, আর্জেন্টিনার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা তখনই নিশ্চিত হয়ে যায় অনেকটুকু। আর্জেন্টিনার জন্য ভালো হয় যে জর্ডান ম্যাচ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয় না, যেহেতু লিওনেল স্কালোনি বলেই দিচ্ছেন যে বিশ্বকাপে এবার লম্বা একটা সময় জুড়ে, তাই প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার ব্যাপারটাও এখানে চলে আসে। আর্জেন্টিনা যখন অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে, আর্জেন্টিনা জানে যে এই ম্যাচটায় আলজেরিয়া যা করেছে তার চেয়ে বড় পরীক্ষা তাদেরকে ফেস করতে হবে, এটা জেনেই আর্জেন্টিনা এই ম্যাচটায় খেলতে নামবে। এবং খুব স্বাভাবিকভাবে লিওনেল মেসি কেন্দ্রিক প্রশ্ন আরো একবার এই প্রেস কনফারেন্সে ছিল, মানে যেমনটা অস্ট্রিয়ার প্রেস কনফারেন্সে হয়েছে ঠিক একই রকম এই আর্জেন্টিনার প্রেস কনফারেন্সেও প্রথম প্রশ্ন ছিল লিওনেল স্কালোনির কাছে যে আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসির বাবাকে ঘিরে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, যে একটা ফলস নিউজ বেরিয়ে গেল, তারপরে আসলে আর্জেন্টিনার টিমের কি অবস্থা, লিওনেল মেসির কি অবস্থা। এই প্রশ্ন ছিল মেসির জন্মদিন 2 দিন পরে, তার আগে ক্যাম্পের কি অবস্থা। লিওনেল স্কালোনি তার জবাব দিয়েছেন যে মেসি যদি খুশি থাকেন
হাসি খুশি থাকেন, তাহলে আমাদের সবার জন্য ভালো। এক কথায় সব উত্তর সারা। এইরকম কথা তিনি ওই 22-এর ওয়ার্ল্ড কাপেও বলতেন। এই দলটা কি তাহলে এখনো সেই লিওনেল মেসি কেন্দ্রিকই? আপনার দলে মেসি যখন থাকবেন তখন এর বাইরে যাওয়ার তো আসলে উপায় কই? এবং সবসময় হচ্ছে আপনার সবার নজরটা থাকবে লিওনেল মেসি কি করছেন, লিওনেল মেসির আপডেট কি, লিওনেল মেসির অন্য কোনো ধরনের আসলে সমস্যা হচ্ছে কিনা। তার সাথে লিওনেল স্কালোনিও মনে হয় এতদিনে আসলে মানিয়ে নিয়েছেন এবং তিনি জানেন এই দলটার মেইন প্রাণটাই আসলে হচ্ছে লিওনেল মেসি। কোচের কাছ থেকে সেই স্বীকৃতি পাচ্ছেন, টিমমেটদের কাছ থেকে সেই স্বীকৃতি পাচ্ছেন, সুতরাং ওয়ান ম্যান আর্মি বলাই যায়। এই স্বীকৃতি পাওয়ার আসলে এখন আর বাদ বাকি কিছু নাই। মানে লিওনেল মেসিকে এখন সবাই সেলিব্রেট করছেন। লিওনেল মেসি কেন্দ্রিক ম্যাচ হচ্ছে, আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসিকে নিয়ে এই কথা হচ্ছে। এমন সুখের সময় লিওনেল মেসি আসলে কবে পার করেছেন বলা খুব কঠিন। মানে এর আগের যতগুলো মানে এর আগে যে বিশ্বকাপ আমরা কভার করেছি বা তার আগে আমরা যে বিশ্বকাপগুলোর কথা শুনেছি, বারবার পড়েছি, জেনেছি, যেগুলো নিয়ে আমরা নিউজ করেছি, সেখানে একটাই কথা থাকতো, মেসি আসলে কি করবেন, মেসি একা আর্জেন্টিনাকে কত টানবেন। কিন্তু এখন আর এই আলোচনা এখানে নাই। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মেসি কত ভালো করতে পারেন, এটা নিয়ে এখন অনেক বেশি কথা হয়। কিন্তু এই সব মানে গুণগানের পরেও দিন শেষে এটা তো একটা ফুটবল ম্যাচ, এবং সেই ফুটবল ম্যাচে আপনাকে প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে জিতেই 3টা পয়েন্ট অর্জন করতে হবে। লিওনেল মেসির আর্জেন্টিনার মানে চ্যালেঞ্জ গুলো দেখেন কই অস্ট্রিয়ার সঙ্গে? আমরা এখন সেই আলোচনায় প্রবেশ করতে চাই। আমার কাছে মনে হয় দেখেন, অস্ট্রিয়া তো হচ্ছে আপনার মিডফিল্ডেও কিন্তু ম্যান টু ম্যান মার্ক করবে। এনজো, ম্যাকালিস্টার, তারপর রড্রিগো ডি পল, তাদের কিন্তু এই ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করতে হবে। এবং এই জায়গায় মেসি কোন জায়গায় আপনার হচ্ছে নিয়ামক হতে পারেন, মেসি যদি ড্রপ ডাউন করে মিডফিল্ডের দিকে আরেকটু নামেন, তখন কিন্তু হচ্ছে ওটা তিনি করেনি। হ্যাঁ, এই ম্যাচটা যদি আপনার আরেকটু নামেন, কারণ হচ্ছে মিডফিল্ডে তারা প্রেসও করবে, মিডফিল্ডে তারা ব্লকও করবে, ম্যান মার্কিংটাও সেখানে করবে। ওই মোমেন্টে যদি মেসি সামনে থেকে হচ্ছে নিচে ড্রপ ডাউন করেন, তখন কিন্তু অস্ট্রিয়ার ওই জায়গাটার মধ্যে আরো একজন স্পেশাল কাউকে ইনভলভ করতে হবে। আপনার তখন উইং এ কিন্তু হচ্ছে জায়গাটা, আর্জেন্টাইন যেসব উইঙ্গাররা রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা স্পেস অপারেট হবে। মেসি লিঙ্ক আপ প্লেটাও কিন্তু তখন করার মতো যথেষ্ট সময় সুযোগ দুটাই পাবেন, না হলে প্রতিপক্ষকে আপনার ড্র্যাগ করে নিজের কাছে আসলে নিয়ে আসতে পারবেন। আমার কাছে মনে হয় অস্ট্রিয়া লিওনেল মেসিকে ম্যান মার্ক করবে এবং ম্যান মার্ক করে তাকে আটকানোর চেষ্টা করবে। মেসি যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, মানে এখন দাঁড়িয়ে থাকেন, এবং যখন দরকার হয় তখন তিনি দৌড়ানোতেই তিনি ম্যাচের পার্থক্য গড়ে দিতে এখনো পারেন। সেই মেসিকে মার্ক করতে যিনি যাবেন তাকে আসলে সবসময় তটস্থ থাকতে হবে যে মেসি যখন দাঁড়িয়ে আছেন তখন যদি তিনি মেসির সঙ্গে দাঁড়িয়ে থাকেন, তাহলে আর যে বাকি ফাঁকা জায়গা তৈরি হবে আর্জেন্টিনার ফুটবলারদের পক্ষে ওই জায়গা ধরে এক্সপ্লয়েট করে দেওয়া সম্ভব। আমরা আলজেরিয়ার সঙ্গেও ব্যাপারটা একই রকম ভাবে দেখেছি, এবং আর্জেন্টিনার ফুটবলাররা একটুখানি স্পেস পেলে পরে ওই জায়গায় তারা ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য রাখেন সবাই। এখন প্রশ্ন হচ্ছে যে মেসির সঙ্গে কে স্টার্ট করছেন? আমরা আগের ম্যাচে দেখেছি লাউতারো মার্তিনেজকে। আরো একবার কেন লাউতারো মার্তিনেজ নন? আমার কাছে মনে হয় লাউতারো মার্তিনেজ এই ম্যাচে স্টার্ট করবেন। তার পক্ষে আমার যুক্তি হচ্ছে এই ম্যাচে ইউলিয়ান আলভারেজ এখনো পুরোপুরি শতভাগ ফিট নন। আমার দ্বিতীয় যুক্তি হচ্ছে লাউতারো মার্তিনেজ আরেকটা সুযোগ ডিজার্ভ করেন। আমার তৃতীয় যুক্তি হচ্ছে এই গত সিজনে জুলিয়ান আলভারেজের তুলনায় লাউতারো মার্তিনেজ প্রবাবলি আরেকটু ইনফর্ম ছিলেন। কারণ হচ্ছে আলভারেজকে ইনজুরির প্রবলেমও ফেস করতে হয়েছে। আলভারেজের শুরুটা ভালো ছিল লাস্ট সিজনের হিসেব করলে, এবং লাউতারো তো আসলে পুরো সিজনে কনসিস্টেন্টই ছিলেন। আমি না এই জায়গায় না এখনো কেন জানি ওই যে 2022 বিশ্বকাপের মানে রেপ্লিকেশন অনেকটা খুঁজে পাই। কিভাবে দেখেন, 2022 বিশ্বকাপ শুরুতেও কিন্তু লাউতারোকে সুযোগ দেওয়া হচ্ছে, লাউতারো গোল করতে পারছেন না, এরপর আলভারেজ স্কোয়াডে ঢুকলেন এবং এরপর বাকিটা আসলে আলভারেজই টানলেন। এখনো আসলে এমন কিছু হবে কিনা, আপনি যে পয়েন্টটা বলেছেন দ্যাটস ট্রু, কারণ আলভারেজকে এখনো আপনি ফুল ফেজে ধরেন হচ্ছে আগের আলভারেজের মতো পাবেন না, এবং সামনে তো নকআউট স্টেজের ম্যাচও আছে। স্কালোনি এখন ওইভাবে রিস্ক হয়তো নিতে চাইবেন না, আর এখানে তো তাকে খুব মানে বড় কিছু আসলে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। আলভারেজের ওই পজিশনে ধরেন কম্পিটিটর কে, মানে ওইখানে খুব বেশি আসলে ম্যাচ said all these, মানে আমি যা বললাম, তারপরেও আমি বিশ্বাস করি যে ইউলিয়ান আলভারেজ মোর ইফেক্টিভ আর্জেন্টিনার জন্য এবং মোর ট্যালেন্টেডও বোধ হয় লাউতারো মার্তিনের তুলনায়। কিন্তু এই ধরনের ইউরোপিয়ান টিমের এগেইনস্টে আই ডোন্ট নো, মেবি এই ম্যাচটার জন্য স্পেসিফিকলি যদি ইউলিয়ান আলভারেজ ফিট থাকতেন আমি বলতাম যে ঠিক আছে আলভারেজই হয়তো স্টার্ট করবেন। এই তো গেল ফ্রন্ট লাইনের ব্যাপারটা। এই যে এনজো ফার্নান্দেজ যে প্রেস কনফারেন্সে এলেন, এনজো ফার্নান্দেজও তো কথা বলেছেন। এনজো ফার্নান্দেজ বলেছেন ওই 22-এর বিশ্বকাপ আর 26-এর বিশ্বকাপ ওটা নিয়ে তিনি বলছেন কাতার থেকে তিনি অনেক কিছু শিখেছেন। সেই শিক্ষাটা এনজো ফার্নান্দেজ এখন কাজে লাগাচ্ছেন। এনজো ফার্নান্দেজ আবিষ্কারই হয়েছিলেন কাতারের বিশ্বকাপে, তার আগে তাকে আবিষ্কার করেছেন কারণে, কিন্তু আমরা কেউ তার ব্যাপারে অত বেশি জানতাম না। তারপরে তিনি যখন বিশ্বকাপের ওই দ্বিতীয় ম্যাচ থেকে একবার ওঠা শুরু করলেন, এই আরেকটা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এনজো ফার্নান্দেজ ইজ আ স্টার, এবং তখন তিনি যখন এই অস্ট্রিয়ার সঙ্গে খেলতে যাচ্ছেন তখন তারও একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আর্জেন্টিনার কাছ থেকে চাইবে। মানে আমরা আগের ম্যাচে দেখেছি অ্যালেক্সিস ম্যাকালিস্টারের রোলটা আর রদ্রিগো দে পলের রোলটা এইটা শিফট হয়েছে, কিন্তু এনজো ফার্নান্দেজ তার জায়গাতেই ছিলেন। মানে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে আপনি কয়েকবার দেখেছেন যে তিনি নিচে নেমেছেন নাম্বার 6 এর রোলে, 2 সেন্টার ব্যাকের মাঝখানে গেছেন। রদ্রিগো দে পল মাঝে মধ্যে নিচে নেমেছেন, নিচে নেমে বিল্ড আপে সাহায্য করেছেন। কিন্তু
কিন্তু এনজো সেই কাজটা করে না। এনজো রাদার আর একটু উপরেই কমিট করেছেন এবং উপরেই রয়ে গিয়েছেন। এনজোর পজিশনটা বেশ ইম্পর্টেন্ট ওই সামনের দুজনকে হেল্প করার ক্ষেত্রে। অলদো গোল এসেছিল রদ্রিগো দেপলের কারিকুরি থেকেই বা ম্যাকালিস্টারের একটা শর্ট রিবাউন্ড থেকে, এনজো এই ম্যাচেও তাই আলাদা করে আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্ট রাখার একটা চেষ্টা এখানে করবেন। এবং এই জায়গাটার মধ্যে ধরেন আর্জেন্টিনার তো ডিফেন্স লাইনের হিসেবে তো খুব বড় পরিবর্তন হওয়ার জায়গা নয়, মলিনার স্পেসটা বাদ দিলে। আমার কাছে মনে হয় তালিয়াফিকো আপনার যতই আসলে ফিট হয়ে যাক, এই ম্যাচটাতেও মেদিনাকে স্টার্টেই করাবেন লিওনেল স্কালোনি। আর সেন্টার ব্যাক পেয়ার ওতামেন্দি তো রয়েছেন এই হাতে অপশন, তবে কুতি রোমেরো এবং একই সাথে লিসান্ড্রো মার্টিনেজের ওপরই আবারও ভরসাটা স্কালোনি এই ম্যাচেও রাখবেন। তবে একটা ঘটনাও কিন্তু রয়েছে, আমরা অস্ট্রিয়ার প্রিভিয়াস সময় বলছিলাম ওই যে সাশার কথা, আপনার মনে আছে নেদারল্যান্ডসের এগেনস্টে ম্যাচটার মধ্যে ওয়েগার্স তারও হাইট টাইট কেমন ছিল, সেই জায়গার মধ্যে তুমি বদলি হিসেবে নামলেন, নেমে ম্যাচটা ঘুরিয়েই দিলেন। এরপর কিন্তু স্কালোনিকে সেন্টার ব্যাক চেঞ্জ করতে হয়েছিল। এই ম্যাচে আসলে তেমন কোনো সিচুয়েশনে পড়ে কিনা, তারা আসলে কিভাবে এরিয়ালে বিট করতে পারেন বা ওই চেষ্টা করতে পারেন, এটাও কিন্তু ম্যাচের একটা ভাইটাল। আমি আপনাকে বলি, মানে আপনি যখন এরিয়ালের কথা বলছেন তখন লিসান্ড্রো মার্টিনেজ ইজ আ উইক পয়েন্ট আপনার সেন্টার ব্যাকদের ভেতরে, কিন্তু ওটাকে কভার আপ দেওয়া যায়। ম্যানচেস্টার ইউনাইটেড যেটা অনেক সময় করে যে লিসান্ড্রোকে হয়তো নিয়ার পোস্টে ঠেলে দিচ্ছে, লিওনেস কারণে ডেফিনেটলি কোনো একটা প্ল্যান তার আছে। তিনি বলছেন যে তিনি বিশ্বকাপের সব ম্যাচ দেখছেন বা দেখার চেষ্টা করছেন, সেগুলো নিয়ে অ্যানালিসিস হচ্ছে, সেগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু কোন স্কেলে কাজ হচ্ছে সেটার কথা তিনি বলছেন যে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি, এগুলো এসে তো আমি প্রেস কনফারেন্সে বলবো না, কারণই বলছেন এর কোনো কোচ বলে না, যে প্রবলেমগুলো ফেস করছি এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। মানে ব্যাপারটা হচ্ছে আপনার প্রবলেম আছে 5টা, আপনি সেটার জন্য সমাধান খুঁজবেন, আপনার কাছে তো সমাধানও 5 রকমের আছে, কিন্তু যেই সমাধানটা আপনার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো সেই সমাধানটা আপনি করবেন। মাঠে যেটা কাজে করলে আমরা বলি তিনি খুব ভালো করেছেন, মাঠে যেটা কাজ না করলে তখন ওই ব্যাপারটা নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, এটা ফুটবলের পার্ট। লিসান্ড্রো মার্টিনেজ আপনার জন্য সেরকম একটা পার্ট, যার বল ডিস্ট্রিবিউশন ভালো, যিনি নিকোলাস ওতামেন্দির তুলনায় বয়সে অনেক তরুণ, এবং আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে প্রোগ্রেস করতে চান, সামনের দিকে তাকাতে চান, আপনার লিসান্ড্রো মার্টিনেজকেই লাগবে। এবং সেটা তো অনেকদিন ধরে আসলে স্কালোনির প্ল্যান ছিল। হু নোজ যে এই ম্যাচের কোনো একটা সময় হয়তো ওতামেন্দিকে নামানো হলো, হু নোজ, কেউ জানে না। সো স্কালোনি হচ্ছেন এমন একজন কোচ যিনি প্রতিপক্ষ বুঝে সব সময় তার কৌশল ঠিক করেন, এবং এটা তার একেবারে করে। কারণ লিওনেল স্কালোনি আগে ছিলেন অ্যানালিস্ট, সেই অ্যানালিস্ট থেকে তিনি হয়েছেন হেড কোচ। সো কম্পিউটার নিয়ে যিনি কাজ করতে 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 তিনি আসলে দলের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারগুলো ফাইন্ড আউট করেই সেই অনুযায়ী তার দল নামান বা সাজান। সেই কারণে সেগুলো আবার কাজে দেয় বলে আর্জেন্টিনা সাকসেসফুল এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো আপনি এটা বুঝতে পারেন বা ভাবতেই পারেন যে এই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যে একাদশটা না হবে সেটা তার ওই পরীক্ষা নিরীক্ষার ফল, এবং সেখান থেকে আর্জেন্টিনা এখান থেকে আমার কাছে মনে হয় যে দিতে ফিরতে চাইবে। ওই একটাই কিছু দুশ্চিন্তা থাকতে পারে যে ইউরোপিয়ান টিমের গেছে আর্জেন্টিনা তো কম খেলেছে, এইটা আর্জেন্টিনার জন্য একটা উইক লিঙ্ক। পোল্যান্ডের সঙ্গে ম্যাচের কথা মনে আছে? খুব সহজে কিন্তু আর্জেন্টিনা যেতে নাই, নেদারল্যান্ডের সঙ্গে তুলতে হয়েছে, ক্রোয়েশিয়া ইজিলি টপকে গেছে, ফ্রান্সের সঙ্গে জমে গিয়েছিল ম্যাচটা। সো ইউরোপিয়ান টিম যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। তবে লিওনেল স্কালোনি চাইবেন এই অস্ট্রিয়ার এগেইনস্টে ম্যাচটা দিয়েই রাউন্ড অফ 32টা সিকিউর করে ফেলা, এবং সেটা করলে লাস্টে জর্ডানের এগেইনস্টে যে ম্যাচটা রয়েছে তিনি কিন্তু বেশ কিছু আসলে রোটেট করতে পারবেন। ওই জায়গায় হয়তো আমরা দেখতে পারি যে আলভারেজকে দিয়ে স্টার্ট করানো হবে, ওই টাইমটা বা ওই লাক্সারিটির সুযোগটা কিন্তু তখন লিওনেল স্কালোনির থাকবে। আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আপনার কাছে কি? আর্জেন্টিনা ওই অস্ট্রিয়ার যে ছোট ছোট ব্লকগুলো আছে সেগুলো ডিল করতে পারছে কিনা? আর্জেন্টিনা জানে যে অস্ট্রিয়া খুব ডিরেক্ট ফুটবল খেলে, 1-2টা পাস এবং তারপর তারা ডিফেন্স ভেদ করার চেষ্টা করে, এরিয়ায় তারা ভালো, অস্ট্রিয়ার শক্তি আছে বটে, কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনার মত কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.